নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। গতকাল ভিডিও করিনি। গতকাল সারা দেশের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। সারাদিন আপনাদের চোখ ছিল টিভির দিকে। কিছু কিছু ইউটিউব লক্ষ্য করেছেন, সেখানে অনেক কিছু দেখেছেন, শুনেছেন। সুতরাং আমি কালকে সারাদিন ধরে আর কোনো ভিডিও করিনি। আজকে অন্য দিনের মতন রাত 8টায় আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এলাম। ভিডিওর বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন, তবু আপনাদেরকে আরেকবার বলে রাখি যে এই রাজ্যে যে ফলাফল হলো, তৃণমূলের জয়জয়কার এবং বিরোধী দল হিসাবে বিজেপির ভরাডুবি একরকম এবং বামেদের নিশ্চিহ্নতা। তো এই নিয়েই আজকে আলোচনা করব। তাতে মূলত যে বিষয়টা প্রাধান্য পাবে সেটা হচ্ছে যে কেন আজকে বিজেপিরা এইভাবে পর্যুদস্ত হলো এই রাজ্যে। প্রথমেই আমি এটা বলার আগে আপনাদের কাছে ক্ষমা স্বীকার করে নিচ্ছি যে আমি আমার বিগত দুটো ভিডিওয়ে ফলাফলের একটা ইঙ্গিত দিয়েছিলাম। সেটা কোনো এক্সিট পোল করে নয়, বিভিন্ন মানুষের সঙ্গে গ্রাউন্ড লেভেল থেকে কথা বলে। এখন বুঝছি যে না, ওটা আমার ভুল হয়েছিল এবং মানুষের রিপোর্ট ঠিক ছিল না। মানুষ আমার কাছে হয়তো তাদের যে মতামত তার উল্টোটাই প্রকাশ করেছিলেন। তাই আমি আজকে আপনাদের সামনে এই কথা দিচ্ছি, আগামী কোনো নির্বাচনের ব্যাপারে আগাম কোনো ভবিষ্যৎবাণী আমি আর করব না। কারণ মানুষের মনের কথা বের করা খুবই কঠিন, এটা প্রমাণ হয়ে গেল। তো আজকে আমি যদি আলোচনা যেটা করতে আসছি সেটা হচ্ছে যে কেন বিরোধীদের এই ভরাডুবি হলো। আমি প্রথমেই বলি যেটা সেই প্রসঙ্গে, সেটা হচ্ছে তৃণমূলের এই জয়জয়কার। এর জন্য অবশ্যই তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব এবং কর্মীদের আমি অভিনন্দন জানাচ্ছি। মানুষ যারা ভোট দিয়েছেন তৃণমূলকে তাদেরও অভিনন্দন, যারা দেননি তাদেরও অভিনন্দন জানাচ্ছি। আজকে তৃণমূল কংগ্রেস এই যে জয়জয়কার করলো, এতে আমি কখনোই এ কথা বলবো না একজন ছোট্ট ইউটিউবার হিসাবে যে তৃণমূল ছাপ্পা করে, রিগিং করে, বুথ জ্যাম করে ভোট করেছে। আমি এ কথা বলবো না যে ইভিএমের গণ্ডগোল করে, ইভিএমকে ট্যাম্পারিং করে তৃণমূলের রেজাল্ট করেছে, এ কথাও আমি বলবো না। মানুষ যেভাবে রায় দিয়েছে, স্বতঃস্ফূর্ত রায় দিয়েছে, সেই স্বতঃস্ফূর্ত রায়কে আমি স্যালুট জানাই এবং মানুষের রায়কে মাথা পেতে নেওয়াটাই নৈতিক কর্তব্য। সেই হিসাবে আমি মানুষকে কখনোই দোষারোপ করব না। আর যারা বিজয়ী বা যারা বিজিত, প্রত্যেকটা দলকেই, যারা অসম্ভব খাটাখাটনি করেছেন তাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে, আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। তৃণমূলের এই জয়জয়কারের পেছনে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে তৃণমূলের যে সাংগঠনিক ভিত্তি। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গলিতে তৃণমূল যেভাবে সংগঠনকে বিস্তার করেছে, একটা নির্বাচনী সংগঠন বলতে যা বোঝায় সেটা এককালে বামেদের ছিল, যেটা আজকে অবলুপ্ত। এখন কিন্তু তৃণমূল কংগ্রেস বিগত দিনে বামেদের যে নির্বাচনী সংগঠন তার থেকেও তাদের সংগঠনকে অনেক বেশি মজবুত করেছে। তাদের যে মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ, এইটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না, অন্তত এই রায়ের পরে। এখন এটা যেমন তৃণমূলের কথা বললাম, পাশাপাশি বিরোধীদের ক্ষেত্রে তাদের দুর্বলতাগুলোও আমার বলার দরকার। প্রথমত দুর্বলতাগুলোর মধ্যে বলতে গেলে ওই সাংগঠনিক ব্যাপারেই আসি, যে মূলত বিরোধীদের কোনো রকম সাংগঠনিক শক্তি প্রকাশ পায়নি। বামেদের কথা বাদই দিলাম, কিন্তু প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি, তারা কিন্তু প্রায় অধিকাংশ বুথেই যা খবর পেলাম এজেন্ট বসাতে পারেনি এবং নেতাদের কথা, দলের কথা সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছে দেয়নি। আমার বাড়িতেই বিজেপির পক্ষ থেকে কোনো রকম স্কুটিনিতেও আসা হয়নি, কোনো রকম ভোটার স্লিপ দিতেও আসা হয়নি। এটা আমার মনে হয় প্রায় সর্বত্রই কিন্তু ঘটেছে। কিন্তু
বিজেপির মধ্যে এই সাংগঠনিক যে দুর্বলতা, এর পাশাপাশি যেটা বলতে হয় যে মানুষের সঙ্গে এদের একটা বিরাট বিচ্ছিন্নতা। বিজেপির ছোট বড় মাঝারি সব স্তরের নেতাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে তারা কিন্তু ওই সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘোরেন। মানুষ তাদের কাছে অভাব অভিযোগের কথা বলতে পারেননি, তারাও মানুষের কাছে পৌঁছননি। একটা স্করপিও গাড়ি, 2-4টে হচ্ছে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স, এই হচ্ছে তাদের চলাফেরা, এই হচ্ছে তাদের নেতৃত্বের আস্ফালন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি সব দলেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে, তৃণমূলেও গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কিন্তু বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে এক তো আদিনব্যের লড়াই, দ্বিতীয়ত হচ্ছে যারা নির্বাচনে কাজ করেছেন তারা কিন্তু মিথ্যা কথা বলেছেন। তারা গ্রাউন্ড স্তরে যে কাজ করেছেন সেই কাজটা কিন্তু আদৌ কোনো ভোটের কাজ নয়। কিন্তু এটা বলতে খুব খারাপ লাগছে, আমি নির্দিষ্ট করে কারুকে বলছি না, অধিকাংশ ক্ষেত্রে যেটা খবর এসেছে যে বুথের দিকে তাদের নজর ছিল না, বুথের মানুষদের জন্য তাদের নজর ছিল না, তাদের নজর ছিল ওপর থেকে কখন টাকাটা আসবে, সেই টাকাটা কতক্ষণে পকেটে ভরব। আমি খুব খোলাখুলিভাবে বলছি। দ্বিতীয়ত, লক্ষ্মীর ভাণ্ডার, এইটা একটা বিরাট এফেক্ট করেছে শুধু গ্রামাঞ্চল নয়, মফস্বলেও মহিলাদের মধ্যে। এইটা তৃণমূল ফসলটা ঘরে তুলতে পেরেছে, কিন্তু আজকে বিজেপির পক্ষ থেকে এইটার সমালোচনা করা হয়েছে যেমন, পাশাপাশি তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলেছিল যে আমরা আসলে 3,000 টাকা করে দেবো। সেই কথাটা কিন্তু বড় বড় জনসমাবেশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, মোদিকে আনা হয়েছে, অমিত শাহকে আনা হয়েছে, জেপি নাড্ডাকে আনা হয়েছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা সভা করেছেন, সেই সভায় বলা হয়েছে, কিন্তু কোনো কর্মী সেই কথা গিয়ে গ্রামাঞ্চলে প্রান্তিক মানুষটার কাছে গিয়ে বলতে পারেননি। এত কেন্দ্রীয় প্রকল্প হয়েছে, এত কিছু মানুষের জন্য কেন্দ্রীয় সরকার যখন করেছেন বলছেন, তখন অন্নপূর্ণা ভাণ্ডারটা কেন আগে চালু করা হলো না? এটাও তো একটা বিরাট ব্যাপার, সারা ভারতবর্ষের জন্যই করতে পারতেন। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে যে দুর্নীতি এ রাজ্য একটা বড় অস্ত্র ছিল বিরোধীদের কাছে। দুর্নীতি তো হয়েছে, কিন্তু সেই দুর্নীতিটাকে যে করা, দুর্নীতিটাকে গিয়ে ধরা, দুর্নীতির মাথাদের ধরা, এই ব্যাপারটায় কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সততা দেখিয়েছে এবং ইডি সিবিআইকে বারে বারেই রাশ টেনেছে। আমরা দেখেছি কোর্টকে বলতে যে এত দেরি করছেন কেন, কবে শেষ করবেন, কিন্তু সেই ক্ষেত্রে ইডি সিবিআই কিন্তু একেবারেই ওপরে যেভাবে সুতো টানা হয়েছে তারা সেভাবেই নেচেছেন। এমনও অনেক নেতা নেত্রীদের একাধিকবার সমন পাঠিয়ে তারা যাননি, তাদের প্রতি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো, আজকে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হলো, আর পশ্চিমবাংলার বুকে যদি সত্যি কোনো দুর্নীতিতে কেউ যুক্ত থাকেন, যেটা অভিযোগ করেন ওরা প্রায় বারে বারে, তাহলে কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো না? এই বিষয়টা কিন্তু একটা অন্যতম কারণ বলে আমি মনে করেছি। মানুষের যে একটা আশা ছিল, সেই আশা কিন্তু ভঙ্গ করেছেন কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব। কথাগুলো বলতে খুব খারাপ লাগলেও আমার এই বিশ্লেষণে কিন্তু কথাগুলো বলতেই হবে। 4 নম্বর যেটা ইস্যু, সেটা হচ্ছে যে 100 দিনের কাজের টাকা আটকে দেওয়া। দুর্নীতি হয়েছে আপনারা বলছেন, কেন্দ্র সরকার বলছে আগে হিসেব দিন তারপরে টাকা দেবো। এটা তো ঠিক, তাহলে দুর্নীতি যদি হয়ে থাকে, তাহলে যে দুর্নীতিগ্রস্ত মানুষদের জন্য কেন আপনারা আদালতে গিয়ে সিবিআই চেয়ে সিবিআই তদন্ত করিয়ে দুর্নীতিগ্রস্তদের আপনারা না ধরে, আমি মেনেই নিলাম যে অনেকের জব কার্ড নিয়ে তাদেরকে ওই 100 দিনের কাজের লেবার হিসেবে দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা 100 দিনের কাজ করেছেন, 100 দিনের কাজ করেছেন, তারা তো প্রতারিত হয়েছেন। এটার কিন্তু একটা বিরাট এফেক্ট পড়েছে
যেভাবে তৃণমূল মানুষের কাছে এই 100 দিনের কাজের টাকা না পাওয়ার জন্য বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, বিজেপি কিন্তু পাল্টা কৌশলটা নিতে এখানে বিরাট বড় ভুল করেছে, জানি না কোন অজ্ঞাত কারণে। 5 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে প্রার্থী চয়ন। বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে বিজেপি এমন অনেককে প্রার্থী করেছে, মানুষ যাদেরকে নেয়নি, যারা অভিযুক্ত তাদেরকেও প্রার্থী করা হয়েছে, প্রার্থী বদল করা হয়েছে। এগুলো কিন্তু মানুষের মধ্যে বিরাট এফেক্ট করেছে। আমি কয়েকটা কেন্দ্রের নাম বলতে পারি, যেমন ধরুন ডায়মন্ড হারবারে, সেখানে একদম শেষের দিকে প্রার্থীরা ঘোষণা করা হলো। সেই প্রার্থীর হয়ে বিজেপির কোনো নেতৃত্ব সেইভাবে গিয়ে সভা সমিতি করলেন না, এবং সেই প্রার্থীকে দেখা গেছে অনেক ক্ষেত্রেই মুখে অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু কাজের ক্ষেত্রে অষ্টরম্ভা, কিচ্ছু করতে পারেননি। বারাসাতে যাকে প্রার্থী করা হলো তার বিরুদ্ধে কিন্তু একটা মারাত্মক অভিযোগ, যে অভিযোগটা উইকিপিডিয়া খুললেও দেখা যাবে, সেই ধরনের একটা প্রার্থীর বিরুদ্ধে মানুষ কিন্তু রায় দিয়েছে বলেই আমার মনে হয়, এবং মানুষ এই প্রার্থীদের ভালোভাবে মেনে নিতে পারেনি। একইভাবে কৃষ্ণনগরের ক্ষেত্রে ওই যাকে প্রার্থী করা হয়েছে অমৃতা রায় রাজপরিবারের, তার কোনো জনসমর্থন নেই, জনসংযোগ নেই, তিনি কিন্তু একেবারেই আনকোরা আনটাটকা মানুষ, যাকে মানুষ ঠিক মতন নিতে পারেননি। ব্যারাকপুরের ক্ষেত্রে অর্জুন সিং, তাকে প্রার্থী করা হলো। মানুষ ভোট দেওয়ার আগে 10 বার হয়তো চিন্তা করেছে যে অর্জুন সিংকে প্রার্থী করবো, অর্জুন সিং আবার বিজেপির সাংসদ থাকবে তো? এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মধ্যে নাড়াচাড়া দিয়েছে। সেখানে অর্জুন সিংয়ের পুত্রকে, পবন সিংকে প্রার্থী করলে হয়তো বিপর্যয় হলো, এইভাবে বিপর্যয়টা হতো না। তারপরে প্রার্থীকে ধরুন চেঞ্জ করা, দিলীপ ঘোষের মতন একজন প্রার্থী যিনি মিদনাপুরের উইনিং ক্যান্ডিডেট, তাকে নিয়ে চলে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে, এবং সেই মিদনাপুরে প্রার্থী করা হলো অগ্নিমিত্রা পালকে। আর মিদনাপুরের মধ্যেই একটা বিধানসভা খড়গপুরের যিনি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, তাকে নিয়ে চলে যাওয়া হলো ঘাটালে। তো এই জিনিসগুলো কিন্তু মানুষ একেবারেই মানে ঠিক মতন মেনে নেননি। তৃণমূল এই দিক থেকে কিন্তু প্রার্থী চয়নের দিক থেকে অত্যন্ত সুপটুভাবে কাজ করেছে। আরেকটা বিষয় এবং শেষ বিষয় হচ্ছে মুসলিম ভোট। মুসলিম ভোট কিন্তু আদপেই তৃণমূলের ঝোলাতেই রয়ে গেছে। মুসলিম ভোট কিন্তু বাম কংগ্রেসও সেভাবে কাটতে পারেনি, এবং মুসলিম ভোট যেটা হয়েছে সেটা হচ্ছে বিজেপির দিকে যে একটা স্বল্প শতাংশ আসার কথা ছিল, সেটাও কিন্তু আসেনি। কারণ বিজেপি যে মুসলিম বিদ্বেষী, যতই সবকা সাথ সবকা বিকাশ বলুন, আমি মনে করি এই 42টা কেন্দ্রের মধ্যে বিজেপি কিন্তু একজনও মুসলিম প্রার্থী করেননি। অর্থাৎ প্রথমেই এটা বুঝিয়ে দেওয়া হলো যে আমি মুসলিমদের বিরোধী। তাই আমি এটা মনে করি যে এই রাজ্যের অ্যাসপেক্টে, যেখানে 36% কাছাকাছি, সম্ভবত আশপাশে হবে, আমি সঠিক পার্সেন্টেজটা বলতে পারছি না, যেখানে মুসলিম ভাই বোনেরা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, সেইখানে কিন্তু এইভাবে মুসলিমদের প্রার্থী না করা বা মুসলিম কোনো মুখকে দিয়ে প্রচার না করানো, এইগুলো কিন্তু অন্যতম ব্যর্থতা বলে আমি মনে করি। আরও চুলচেরা বিশ্লেষণ হবে, রেজাল্ট পূর্ণাঙ্গ আসলে আরও বিশ্লেষণ হবে, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের কাছে আবারও বলবো। তবে আজকে এইটুকু আমার বিশ্লেষণ বললাম। আবার যে কথাটা বলে শেষ করব, যে আমি যে বিশ্লেষণ করেছিলাম মানুষের কাছ থেকে খবর নিয়ে মানুষের মনে হয় বুঝতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চাইছি। নমস্কার, আজকের এপিসোড এই অবধি।